নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। লোকসভায় এই রাজ্যে বাজেট বঞ্চনা নিয়ে ইতিমধ্যেই বারবার বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে নির্মলা সীতারামনের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের প্রসঙ্গ নিয়ে এ বিষয়ে যেমন আমরা তুলে ধরবো, আর তার পাশাপাশি ইতিমধ্যে অধীর চৌধুরীকে সম্বোধন প্রাক্তন এই প্রসঙ্গ নিয়ে কোথায় দাঁড়িয়ে রয়েছে পরিস্থিতি। অপরদিকে ইডির আবারও রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এই সমস্ত বিষয় আমরা তুলে ধরবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কৌশিক বিশ্বাস, রয়েছেন বিজেপির তরফ থেকে সজল ঘোষ, রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর তরফ থেকে এবং কংগ্রেসের তরফ থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী। প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনার শুরুতেই আমরা দেখে নেব গতকাল নির্মলা সীতারামন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইটার বলে উল্লেখ করে ঠিক কি বলেন দেখাবো। Professor Saugata Roy has raised a lot of issues. He says, I do not expect finance minister to be like Dr. Manmohan Singh. Certainly, I also don't want to be like Dr. Manmohan Singh. She is not a PhD from Oxford, not even like Chidambaram, who has got a management degree from Harvard. She's from our own JNU. But the problem is she's bereft of new ideas. Srimati Chandrima Bhattacharjee, who is the finance minister of Bengal, studied in University of Calcutta. She does wonderful contribution in the GST Council. She is from University of Kolkata. So when the reference is made to me saying she is from JNU, but the problem is she doesn't have any, she's bereft of new ideas. Is she bereft of new ideas? The Chief Minister of Bengal is also from colleges affiliated to the University of Calcutta. Does it mean that if you study in Indian universities, you are bereft of ideas? She is a fighter who's leading the state for so many years. Makes chauvinist comments. আর এই নিয়ে আমরা আলোচনায় চলে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। সজলদা, প্রথমেই যেটা জিজ্ঞেস করার, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই বক্তব্য, যদিও বঞ্চনা নিয়ে বক্তব্য, সৌগত রায়ের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফাইটার এই প্রসঙ্গের উল্লেখ, বিজেপি অস্বস্তিতে। আসলে ব্যাপারটা হচ্ছে যার যেমন বোধ বুদ্ধি, কেউ 6 দেখবে, কেউ 9 দেখবে, যেটা যার দেখার ইচ্ছে। উনি ওখানে ব্যঙ্গ করলেন না উনি ওখানে প্রশংসা করলেন, আগে সেটা বুঝতে হবে। ওখানে বলা হচ্ছিল কেউ পাস করেছে অক্সফোর্ড, কেউ পাস করেছে কেমব্রিজ, আর আমাদের অর্থমন্ত্রী কেন পাস করেছেন জেএনইউ থেকে। তখন তিনি বুঝিয়ে বললেন যে মমতা ব্যানার্জি এবং আরও একজন মন্ত্রীর নাম, এটা বোধহয় ওনার কাছে পুরো ইনফরমেশন নেই যে এটা উনি হাফ প্যান্ট মন্ত্রী বলে এরা, আমি সেরকমভাবে তো কাউকে ছোটো করতে পারি না, প্রতিমন্ত্রী উনি, অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী। তো ঘটনা হচ্ছে সেইটা বললেন যে উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। আসলে উনি জানেন না যে ওনার একটা বিদেশি ডিগ্রি ছিল ইস্ট জর্জিয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা এখন আর নেই বলে হয়তো পার্লামেন্টে দাঁড়িয়ে বলা যায় না। এখন এটাতে আপনার কোথায় প্রশংসা মনে হলো? আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাসটাকে তো কেউ অস্বীকারও করতে পারবে না, কিন্তু এই ক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তির তো কোনো জায়গা আমাদের নেই, বরঞ্চ অস্বস্তির জায়গা থাকলে থাকতে পারে সৌগত রায়ের। কারণ সৌগত রায় এই কথার মধ্যে দিয়ে নিজের মুখ্যমন্ত্রীকেই ছোট করেছেন যে মনমোহন সিং, যদিও সৌগত রায় সেই দলের নয়, চিদম্বরম সৌগত রায় সেই দলের নয়, তারা কোন কোন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়েছেন, কোথাকার কোন দেশের, সেটা নিয়ে বলেছেন। আর দেশীয় ইউনিভার্সিটি যেখানে মমতা ব্যানার্জি যেখান থেকে পাস করেছেন সেই জায়গাটাকে ছোট করেছেন। ফলে অপমান না এটা, মানে কার অপমান কে করলেন? সৌগত রায় মমতা ব্যানার্জিকে করলেন না নির্মলা সীতারামনজি তিনি মমতা ব্যানার্জিকে বোঝালেন? এগুলো মানে এগুলো নিয়ে আলোচনা করার খুব একটা বিষয় আছে বলে মনে হয় না। আর এখানে প্রশংসা আমার কখনোই মনে হয় না। বাকিরা বলুক কি বলবে তারা। কৌশিক বাবু, দেখুন, প্রথমেই বলি যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একদম সত্যি কথাটাই বলেছেন। সারা বিশ্ব জানে যে 34 বছরের জগদ্দল বামফ্রন্ট সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তীব্র দীর্ঘ আন্দোলনের মাধ্যমে সরিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি পর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, 7 বারের সাংসদ, একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গকে 2011 সাল থেকে 2024 সালে আমি বিজেপির সঙ্গে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো স্ট্যাটিস্টিক্স নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনায় রেডি আছি, তথ্য দিয়ে প্রমাণ করে দেবো যে কত দূর এগিয়ে নিয়ে গেছিলেন। ফলে একজন মুখ্যমন্ত্রীকে অর্থমন্ত্রী লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন যে
শি ইজ এ ফাইটার এবং ওনাকে উনি কুর্নিশ জানিয়েছেন, এটা তো উনি ঠিকই করেছেন। ফলে অর্থমন্ত্রীর সব ব্যাপারেই যে অর্থমন্ত্রীর বিরোধিতা করতে হবে সেরকম তো ব্যাপারটা নয়, উনি একদম যথাযথভাবে বলেছেন। এবং চন্দ্রিমাদির সম্পর্কে উনি যে কথাটা বলেছেন, জিএসটি কাউন্সিলের বক্তব্যগুলো সম্পূর্ণরূপে রেকর্ডেড আছে, ইট ক্যান বি ইভেন ইন দ্য পাবলিক ভিউইং, সেখানেও উনি যে প্রশংসা করেছিলেন চন্দ্রিমাদিরও সেই প্রশংসাটা প্রাপ্য। ফলে এটা আর পশ্চিমবঙ্গের বিজেপির স্বস্তি অস্বস্তির তো কোনো ব্যাপার নেই, কারণ তারা নিজেরাই এখন পুরোপুরি অস্তিত্বের সংকটে। ফলে তাদের স্বস্তি বা অস্বস্তি সেটা আমার মনে হয় দিল্লির বিজেপিওয়ালারা খুব একটা আর পরোয়া করছেন বলে মনে হয় না, যার জন্য উনি লোকসভায় দাঁড়িয়ে যেটা বলেছেন একদমই ঠিক বলেছেন। আমাদের সঙ্গে আলোচনা প্লিজ, আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। সম্বিত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসবে একটু আমাদের সঙ্গে থাকুন। চন্দন দা, এক তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেন, ফাইটার, এবং তারপর চন্দ্রিমা ভট্টাচার্যের নাম এবং সেই কথা উল্লেখও করেছে, কিন্তু অপরদিকে মনমোহন সিং এই নাম নিয়েও কিন্তু কটাক্ষের সুর কোথাও শোনা গেল। শুধু প্রশংসা নয়, ভূয়সী প্রশংসা। আমি কাকে না না, ওই মমতা ব্যানার্জিকে ভূয়সী প্রশংসা। ফাইটার বলছেন, আপনি তো নিজেও অ্যাডমিট করছেন। চন্দন, আমি এক লাইন বলে নিই না, তাহলে কনক্লুড হবে জিনিসটা। এক সেকেন্ড চন্দন, আমি চেয়ে নিচ্ছি। আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অতীত ইতিহাসটা, লড়াইয়ের, সেটা তো কোনো জায়গা মানে অস্বীকারের জায়গাই নেই। কোন দল সেটা অস্বীকার করেছে? কোনো দল তো অস্বীকার করেনি। উনি বিজেপির সাথে থেকেও লড়াই করেছেন, বিজেপি তাকে পুরো মদতও দিয়েছে লড়াইতে, এগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে আজকের যেটা নিয়ে আপনারা ব্যাখ্যা করছেন, সেখানে কোথায় ভূয়সী প্রশংসা করলেন? আরেকটা কথা বলি, আমরা ব্যাখ্যা করিনি সজলদা, আমরা ব্যাখ্যা একদম করিনি, আমরা খালি যে বক্তব্যটা সেটা তুলে ধরেই কথা বলছি। এক সেকেন্ড প্লিজ। জিএসটিতে ভালো কাজ করেছেন, কার কথা বলেছেন? চন্দ্রিমা ভট্টাচার্যের নাম। এই কারণে তো চন্দ্রিমা ভট্টাচার্যকে দল থেকে বার করে দেওয়া উচিত, কারণ এরা তো জিএসটির বিরোধিতা করেছিল। আপনার ব্যাখ্যা? আমার ব্যাখ্যা নয়, মমতাদির ব্যাখ্যা। আমি এখানে স্বাভাবিক, এখানে খুব স্বাভাবিক অর্থে সজল এখানে রাজনীতি করে এবং সেই রাজনীতিতে এই ফাইটার শব্দটা ঠিক যাবে না, খুব স্বাভাবিক। নির্মলা সীতারামনজি ওখানে যে মন্তব্যটা করেছেন, সেই মন্তব্য একজন অর্থমন্ত্রী হিসেবে করেছেন, পার্লামেন্টে দাঁড়িয়ে করেছেন এবং জেএনইউর প্রসঙ্গ টেনেছেন। বুঝতে হবে উনি কিন্তু কোয়ালিফাইড ফিনান্সের কেউ নন, উনি ইন্টারন্যাশনাল রিলেশনসের। কিন্তু প্রশ্নটা এটা নয় যে উনি অর্থমন্ত্রী হিসেবে অর্থ দপ্তর বোঝেন না। প্রশ্নটা হচ্ছে এখানে বুঝতে হবে রাজনৈতিক সমীকরণটা কোথায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করার অর্থ এই যে উল্টো দিকে দাঁড়িয়ে কেউ হার্ভার্ড বা কেউ কেমব্রিজ থেকে এসছেন, তারা কি মন্তব্য করছেন এবং বাজেটকে কিভাবে ডিসেক্ট করছেন। বাজেটকে যখন ডিসেক্ট করছেন তখন বাজেটের তো আলোচনা তো বাজেটের নয়, আলোচনাটা কিন্তু প্রকারান্তে বাজেটেরই। তার কারণ যখনই সমালোচনাটা করা হয়েছে বাজেট, এবছরের বাজেট দুর্বিষহ একটি বাজেট, কিন্তু খুব স্বাভাবিক দুর্বিষহ একটি বাজেট, এবং সেই বাজেটকে সামনে রেখে উনি এই প্রশংসাটা করতে ছিলেন। তুমি উল্টো দিকে রিফ্লেকশনটা দেখো, কারা কারা আমার দেশের অর্থমন্ত্রী ছিলেন, অন্তত 9 টার্মস অর্থমন্ত্রী, 9 বার, এটা রেকর্ড। পি চিদম্বরম, যেখানে 9 বার না 6 বার পি চিদম্বরম এবং 7 বার নির্মলা সীতারামনজি। প্রশ্নটা হচ্ছে এখানে যে বাজেটকে ঘিরে চিদম্বরমের বক্তব্যগুলো কি ছিল, প্রকারান্তে হিট করা হচ্ছে তাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফাইটারের প্রসঙ্গ। যদি বলা হয় বিরোধী নেত্রী হিসেবে আমরা যেভাবে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায় ইজ এ ফাইটার, অস্বীকার করে তো লাভ নেই, সজলও সেটা স্বীকার করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ফাইটার আর এখানে দাঁড়িয়ে রাজনৈতিক ম্যানেজমেন্ট এবং পশ্চিমবাংলার অর্থনৈতিক ম্যানেজমেন্ট, এটা কি এক জিনিস? রাজনৈতিক ক্ষেত্রে যেভাবে রক্তঝরা রাজনীতি, যেভাবে ডেমোক্রেসিকে প্রতি মুহূর্তে হেয় করে ক্ষমতাকে কুক্ষিগত করবার প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর ফাইটার। পুলিশকে নিয়ে, তার দলের কর্মীকে নিয়ে, বিভিন্ন সমাজ বিরোধীকে নিয়ে যে র্যাকেটটা চলছে পশ্চিমবাংলায়, তাতে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাইটার বলা যায়? এটা একটা রাজনৈতিক প্রতিশ্রুতি, রাজনৈতিক অ্যাপিজমেন্ট। আমি আবারও বলি, রাজনৈতিক অ্যাপিজমেন্ট, সেটা সজলদের হজম করা একটু মুশকিল হবে। আসবো আলোচনায়। আর এই পুরো বিষয় নিয়ে বারবার করে বঞ্চনার কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। এই বাজেটের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছেন সেটা আপনাদেরকে শোনাবো। আর ফাইটার প্রসঙ্গে নিয়ে ঠিক ওই অংশে নির্মলা সীতারামন ঠিক কি বলেছিলেন সেটাও শোনাবো পরপর। উনি রাজ্যসভায় যেদিনকে বাজেট পরিবেশন করা হয়, তারপর বাজেট লোকসভায় পরিবেশন করার পর যখন রাজ্যসভায় বাজেট টেবিল করা হয়, তখন তিনি বাজেট টেবিল করার পর বলেছিলেন যে 10 বছর ধরে বাংলায় আমরা অনেক হাজার হাজার কোটি টাকা দিয়েছি, কিন্তু বাংলার সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। আমি একটা ছোট্ট প্রশ্ন নির্মলা সীতারামনকে করেছিলাম সেদিনকে, যে 2021-এ বাংলায় মুখ থুবড়ে পড়ার পরে, বাংলায় হারার পরে আপনি আবাস যোজনায় এবং 100 দিনের কাজের কত টাকা
21-22 অর্থবর্ষ, 22-23 অর্থবর্ষ, 23-24 অর্থবর্ষে বাংলাকে দিয়েছেন, রাজ্য সরকারকে দিয়েছেন, বাংলার মানুষের জন্য পাঠিয়েছেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করুন। আজ উনি ধারাবাহিকভাবে রাজ্যসভায় এবং লোকসভায় মিথ্যে কথা বলে এসছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করেছেন, দেশের মানুষকে বিভ্রান্ত করেছেন। She is a fighter. 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 শান, দেখুন, প্রথম কথা হচ্ছে এখানে ফাইটার, এখন ফাইটার বলতে আর বিজেপির মুখপাত্র যেভাবে অতীত ইতিহাস, আমি কথাটা কোট করলাম, অতীত ইতিহাস ফাইটার, এই সবটা শুনলে যেটা বোঝা যায় এই ফাইটটা হচ্ছে সব মিলিয়ে সেই সময়তে কমিউনিস্টদের বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে, লাল ঝান্ডার বিরুদ্ধে। এখন স্বাভাবিকভাবেই বিজেপি সেখানে, শুধু বিজেপি কেন, আরএসএস, বিজেপি, এই কারণেই তো মমতা ব্যানার্জিকে মা দুর্গা বলেছে, আজকে খুল্লাম খুল্লা ফাইটার বলছে, তো স্বাভাবিক বিষয়, এ তো কোনো লুকানো প্রেম ছিল না। কিন্তু কথা হচ্ছে দেশের অর্থমন্ত্রী কাকে ফাইটার বলছেন পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে। আমি যদি রাজ্যের অর্থ ব্যবস্থার দিকে দেখি, 2011 সালে 1.5 লক্ষ কোটি টাকার ঋণ আজকে 2024 সালে 5.5 লক্ষ কোটি টাকার ঋণে এসে পৌঁছেছে। এর চাইতে বড় অসুবিধার জায়গা কি দাঁড়াতে পারে? গোটা রাজ্য জুড়ে বেকারত্ব বাড়ছে, গোটা রাজ্য জুড়ে ক্লাবগুলোকে দান খয়রাতির জায়গা তৈরি হচ্ছে, কিন্তু সাধারণ বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের প্রশ্ন, সেই কর্মসংস্থানের প্রশ্নে কোনো দিশা এই রাজ্যের সরকার দেখাতে পারছেন না। দেখুন, কথা খুব ফাইটার প্রসঙ্গে শান, হ্যাঁ, ফাইটার প্রসঙ্গে সিপিএম এর বক্তব্য, ফাইটার প্রসঙ্গে অবশ্যই উনি ফাইটার। উনি ওই যে বলছিলেন না, বিজেপির থেকে রসদ গ্রহণ করেছেন, মাওবাদীদের থেকে রসদ গ্রহণ করেছেন, গ্রেটার কুচবিহারের থেকে রসদ গ্রহণ করেছেন, বিমল গুরুংয়ের থেকে রসদ গ্রহণ করেছেন, আরএসএস এর থেকে রসদ গ্রহণ করেছেন, করে একটা 34 বছরের বাম শাসনকে শেষ করেছেন। আমি খুব ভালো লাগলো আজকে দেশের অর্থমন্ত্রী, আজকে তিনি গ্লোরিফাই করার চেষ্টা করলেন কোন ইনস্টিটিউশনকে? জেএনইউকে। যে জেএনইউ সন্ত্রাসবাদীদের আখড়া, যে জেএনইউ থেকে সন্ত্রাসবাদী তৈরি হয়, যে জেএনইউতে লাল সন্ত্রাস তৈরি হয়ে গেছে, যে জেএনইউকে গুলি মারো সালুকো, যে জেএনইউতে বোম নিয়ে ঢুকে পড়বে, কার্যত উড়িয়ে দেবে, বিজেপি এত দেশদ্রোহিতার তকমা দিয়েছে, সেই জেএনইউকে আজকে গ্লোরিফাই করবার জন্য মমতা ব্যানার্জির উদাহরণ টেনে ধরতে হচ্ছে। উনি বললেন মমতা ব্যানার্জি কি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। আমি এখানে ডিফার করছি, তার কারণ আমি খুঁজছিলাম, আমি নাম দেখাবো না, এটা হচ্ছে সিটি কংগ্রেস এমপি বোগাস পিএইচডি, বিদেশ থেকে তিনি পিএইচডি করে এসেছিলেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। সেটা আজকে আমাদের বিষয় না। দেখুন, আজকে আমাদের বিষয় খুব পরিষ্কার, উনি সত্যিই ফাইটার, আমরাও বিশ্বাস করি উনি ফাইটার। নাহলে এত দুর্নীতির অভিযোগ থাকবার পরেও, এত কিছু হওয়ার পরেও, যে গতকাল অনুব্রত মণ্ডল বেলটা পেয়ে গেছেন, এত কিছু হওয়ার পরেও একটা দলকে টিকিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ফাইটার, বাইরে ফাইটার, ভিতরে সেটিং, যেভাবে থাকতে হয়, উনি তার প্রকৃষ্ট নিদর্শন। উনি সত্যিকারের ফাইটার, সবাইকে সাথে করে নিয়ে সিপিএম এর বিরুদ্ধে যে ফাইট, আরএসএস, কামতাপুরী, গ্রেটার কোচবিহার, অনন্ত মহারাজ, বিমল গুরুং, সবাইকে নিয়ে একটা জোট ঘোট তৈরি করে সিপিএম কে উচ্ছেদ করেছেন। আজকে বিজেপি ওনাকে ফাইটার বলছে, গোটা দেশের মানুষ শুনছেন, গোটা রাজ্যের মানুষ শুনছে। কৌশিক বাবু আসবো, সম্বিতের প্রতিক্রিয়া নেব। কৌশিক বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন। আমরা তার আগে শুনে নেব চন্দ্রিমা ভট্টাচার্যের নামও কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। এর প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন, অপরদিকে কুণাল ঘোষিবা কি বলেছেন, শোনাবো। এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মমতা ব্যানার্জি একজন ফাইটার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এটা প্রশংসা করছেন বলে তার জন্যে বাংলার মানুষ প্রবঞ্চিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ ওঠাবেন না, এটা নয়। কিন্তু সুতরাং ওনার মনে হয়েছে উনি প্রশংসা করেছেন, ভালো করেছেন, আমার করেছেন, তা ভালো করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আমরা যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদ থেকে বিরত থাকব। আমরা কিন্তু এই বঞ্চনার প্রতিবাদ করেই যাব। কংগ্রেস কোনো বৈষম্য করছে না, কিন্তু পশ্চিমবঙ্গে হেরেছে বলে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে রাখা, পশ্চিমবঙ্গকে বঞ্চিত করে রাখা, মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবে। মানুষ তো আবার বিজেপির এমপিদের দেখলে জিজ্ঞাসা করতে শুরু করবেন, বাংলার বকেয়া কই, আমার 100 দিনের টাকা কই, আমার টাকা তো মমতা দিয়ে দিয়েছেন, কেন্দ্রের যে দেয়ার কথা সেই টাকাটা কোথায়?
সম্বিত, বঞ্চনা নিয়ে পুরো বিষয়ে প্রশ্ন তোলা হয় এবং তারপরে ফাইটারের প্রসঙ্গ নির্মলা সীতারামনের মুখ থেকে বেরিয়ে আসে, যদিও উনি 1947-এর প্রসঙ্গ তুলেছেন বাংলার বর্তমান শিল্পায়নের অবস্থা প্রসঙ্গ নিয়ে। সম্বিত। অ্যাবসলিউটলি শিলাদি, তো আমাদেরকে নির্মলা সীতারামনের বক্তব্যের পুরো কনটেক্সটটা বুঝতে হবে যে কেন তিনি এই কথা বললেন, এবং তার মাঝে তিনি ফাইটার এ কথা বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইটার। তিনি অ্যাকচুয়ালি যেটা করতে চেষ্টা করেছেন সেটা সৌগত রায়কে তার নিজের অস্ত্রেই ভোঁতা করার চেষ্টা করেছেন তিনি। সৌগত রায় অভিযোগ করেছিলেন যে মনমোহন সিং হতে পারবেন না সীতারামন, কারণ মনমোহন সিং হার্ভার্ড থেকে পড়ে এসেছেন, বা চিদম্বরম হার্ভার্ড থেকে পড়ে এসেছেন, মনমোহন সিং অক্সফোর্ড থেকে পড়ে এসেছেন। তো এখানে নির্মলা সীতারামন যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়েছেন, এবং তিনি এটাও বলেছেন যে সৌগত রায়ও তো একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তাকে মেল শভিনিস্টও বলেছেন তার একই বক্তৃতায়। সেটা সূত্রে তিনি মূলত সৌগত রায়কেই আক্রমণ করেছেন। এবার তিনি সেটা বলার মাঝখানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াকু নেত্রী বলছেন, সেটা সর্বজন বিদিত, মানে সেটা আমার মনে হয় না বিপক্ষ প্রতিপক্ষ কেউই এটা অস্বীকার করতে পারবে। এখনকার দুর্নীতির প্রশ্ন ইত্যাদি ইত্যাদি সেটা তো অবশ্যই এটা অন্য বিষয়, কিন্তু এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তুমি যেটা বললে খুব ইম্পর্টেন্ট, সেই একই স্পিচে তিনি আবার বলছেন যে বিলিভ টু আইডিয়াস কেউ নয়, কারো কাছে আইডিয়া কম নয়, কিন্তু যখন স্বাধীনতার সময় ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন পশ্চিমবঙ্গে প্রায় 47% ছিল, সেটা নেমে এসছে প্রায় 3.5%। এফডিআই 1% কম আসে পশ্চিমবঙ্গে। এইসব কথাও তিনি বলেছেন এবং তিনি চ্যালেঞ্জও করেছেন যে আমি শ্বেতপত্র প্রকাশ করতে রাজি আছি। কাজেই আমার মনে হয় যে পুরো কনটেক্সটে যদি আমরা বিষয়টা দেখি, তাহলে নির্মলা সীতারামন কিন্তু খুব একটা আপ্লুত হয়ে প্রশংসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নয়, তিনি নিজেকে ডিফেন্ড করার জন্য করেছেন। আরো ইম্পর্টেন্ট যেটা সায়ন বলছিল যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই প্রথম কোনো একজন বিজেপি নেত্রী, তিনি একটা, অবশ্যই নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, কিন্তু তিনি একটা রাজনৈতিক ভাষণ দিয়েছেন এবং জেএনইউ কে প্রোটেক্ট করার চেষ্টা দাবি করেছেন যে তিনি জেএনইউ থেকে, অবশ্যই তিনি এবং এস জয়শঙ্কর দুজন কেন্দ্রীয় মন্ত্রী তারা জেএনইউ থেকে, জেএনইউতে পড়ার জন্য তারা গর্বিত, সেইটা তিনি এক কথায় প্রকাশ করেছেন। তো সেইটা কিন্তু খুব সিগনিফিকেন্ট পলিটিক্যালি যে বিজেপির কোনো নেতা নেত্রী অন্তত মানে পার্লামেন্টের ভেতরে বাইরে কখনো এইটা নিয়ে দাবি করেননি যে জেএনইউ খুব ভালো। তো এক্ষেত্রে বিজেপি নেতাদের খানিকটা অস্বস্তিতে পড়ার কথা। সম্বিত, আমাদের সঙ্গে থাকো। কৌশিকবাবু, পরপর বক্তব্য আমি জানি আসবো, খালি একটুখানি দর্শকদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা ঠিক এই প্রসঙ্গ নিয়ে আপনাদের মতামত চেয়েছিলাম। আপনাদের মতামত আমরা পেয়েছি, রোজই আপনাদের নানান বক্তব্য আমাদের সামনে উঠে আসে এবং সেই পোল যা আমরা করেছিলাম তাতে কিন্তু আমরা এই প্রসঙ্গ তুলে ধরেছিলাম। নির্মলা সীতারামনের ফাইটার মন্তব্য কিন্তু বঞ্চনার যে অভিযোগ তোলা হচ্ছে, সেই টাকা কি আদৌ পাওয়া যাবে, এই প্রসঙ্গে কিন্তু প্রচুর মতামত আপনাদের ইতিমধ্যে এসেছে। যে পোল আমরা করেছিলাম তাও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কৌশিকবাবু, পর কিন্তু বক্তব্য উঠে এসেছে তৃণমূল কংগ্রেসের দিকে, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি, আমার পাশে বসে থাকা বাম প্রতিনিধি যে কথাটা বললেন আমাকে একটুখানি বলতে দেবেন, কারণ আমি এতক্ষণ শুনছিলাম। সাইবাড়ি থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে 54,000 কংগ্রেস কর্মী খুন করা থেকে শুরু করে এই কয়েকদিন আগে 21শে জুলাই আমরা যখন কাঁদতে কাঁদতে 13 জন বীর শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছিলাম, আমরা বামফ্রন্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শূন্য করে ছেড়েছি। তারা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে এবং বামফ্রন্টের একজনও কর্মী, ভালো করে শুনে রাখুন, তৃণমূল কংগ্রেসের একজন কর্মীও যতদিন বেঁচে থাকবেন, পশ্চিমবঙ্গকে বাম মুক্ত করার কাজ থেকে আমরা কখনো বিরত হব না। এবং এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ফাইটিং স্পিরিট হচ্ছে যখন আমরা, এবং আমি নিশ্চিত আমার এখানে প্যানেলের বাঁদিকে যারা বসে আছেন তারা দুজনেও স্বীকার করবেন, কারণ তখন সজলও কংগ্রেস করতেন, আমরা এক সময় ভেবেছিলাম যে আমরা সিপিএমকে আর সরাতে পারবো না, জীবনে এই দুঃখটা নিয়ে আমাদের যেতে হবে। যে মানুষটি বামফ্রন্টের হাত থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি দিয়েছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে উনি যে ফাইটার, এ ব্যাপারে পৃথিবীর কারোর কোনো সন্দেহ নেই। 2 নম্বর, 10 সেকেন্ড। আর চন্দনদা যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইটার কিনা, সেটা আর একটা প্রমাণ হচ্ছে এইবারের লোকসভা নির্বাচনে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি কিনা নরেন্দ্র মোদী, অমিত শাহজির বিরুদ্ধে লড়ে বিজেপিকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করতে পেরেছেন তার নিজের রাজ্যে, সেখানেও তিনি প্রমাণ করেছেন যে তিনি ফাইটার। আমি একটা কথা বলি, কৌশিকবাবুর কথা আমি শুনছিলাম, 54,000 কংগ্রেস কর্মী খুন সিপিএম এর হাতে, এটা তো স্বাভাবিক সত্যি ঘটনা, ঠিকই, এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, আমরাও বলে এসেছি। কংগ্রেস থেকেই জন্ম তৃণমূল কংগ্রেসের, মানে যে খুন কংগ্রেসের হয়েছিল সেটা ওনার আত্মীয়ের খুন ছিল, আমাদের আত্মীয়ের খুন ছিল।
আজকে সেই সিপিএমের সঙ্গে যখন টেবিল শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায় বা ভাইপো বললে যাকে আপনাদের রাগ হয় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন আপনাদের মনে হয় না যে সীতারাম ইয়েচুরির সঙ্গে হাত মেলাচ্ছি, 54,000 কংগ্রেস কর্মী খুনের রক্ত আছে? কংগ্রেস তো আমার পূর্বসূরি ছিল, আপনাদের হিসেবে কংগ্রেস তো পূর্বসূরি ছিল। সেই কংগ্রেস কর্মীদের খুনিদের সাথে আপনারা কি করে আজকে টেবিল শেয়ার করলেন? এটা ঠিক যে সিপিএম মুক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। আমরা সিপিএম বিরোধী ছেলে ছিলাম, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে এর থেকে বোধহয় সিপিএম ভালো ছিল। আপনার নাম তো পরিবর্তন হয়নি। প্রথম কথা হচ্ছে যে কাঁদতে কাঁদতে 21শে জুলাইতে পাগলু ডান্স হয়, এটা বাংলার মানুষ আমরা জানতাম না। 21শে জুলাই কমিশনের রিপোর্ট আজ অবধি প্রকাশিত হলো না, কিন্তু 21শে জুলাই কমিশনের যিনি মাথায় বসেছিলেন বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি কিছুদিন আগে প্রয়াত হয়ে গেলেন। আমার দ্বিতীয় কথা, এক্স্যাক্টলি আমি তো এই পয়েন্টটাই বলার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে, যে পশ্চিমবাংলাকে বামমুক্ত করবার জন্য কিছুটা বিজেপি, কিছুটা গ্রেটার কুচবিহার, কিছুটা বিমল গুরুং, কিছুটা মাওবাদী, এই সব কিছুকে একত্রিত করে ফাইটার স্পিরিট নিয়ে লড়াই করেছিলেন। আজকে বিজেপির নেত্রী, দেশের অর্থমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে দলাত সার্টিফিকেট দিচ্ছেন। আপনি বলতেই পারেন জীবনের শেষ বিন্দুর অবধি আপনি বামমুক্ত করবার চেষ্টা করবেন। আসলে আপনাদের লড়াইটা যে বামেদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে খুব একটা নয়, কিছুটা দেখানোর জন্য হলো। চন্দনদা খালি আমি অ্যাড করব, প্লিজ চন্দনদা খালি অ্যাড করব, রাহুল গান্ধী প্রসঙ্গে পাল্টা কিন্তু গান্ধী আমি একটু চন্দনদা বলুন। যে শহীদদের স্মরণ করেছেন সেই শহীদদের নাম বলতে পারবেন? আমি ব্যানার ছেড়ে উঠে যাব, আমি ব্যানার ছেড়ে উঠে যাব, শহীদদের নাম বলে দেখান। এত কান্না আপনারা কেঁদেছেন শহীদদের কথা বললো, আমি বলি শহীদদের নামটা বলুন। পশ্চিমবঙ্গে আমরা শুরু থেকেই বলেছি যে কখনো বামফ্রন্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গে কোনো সম্ভাবনা আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। এইটা কিন্তু আমরা একদম পরিষ্কার করে একদম শুরু থেকে বলেছিলাম, পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। পশ্চিমবঙ্গে চন্দনদা বলুন চন্দনদা বলুন, চন্দনদা বলুন, ইন্টারেস্টিং। এই প্যান্ডেলে জাস্ট এ মিনিট, এই প্যান্ডেলে সব থেকে ছোট সায়ন, এবং এই 93 সালে দায়বদ্ধতা বোধহয় সায়নের নেই রাজনৈতিকভাবে, ফিজিক্যালি, কিন্তু এখানে আর যারা বসে আছে তারা 93 সাল দেখেছি, সজল তো অবশ্যই, এবং কংগ্রেসের আঙ্গিকে দেখেছি। আমি কৌশিককে কিন্তু দীর্ঘদিন ধরে চিনি, ও দীর্ঘ সময় রাজনীতি করে, এবং 80 দশকের শেষে কলকাতা মেডিকেল কলেজে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে রাজনৈতিক পট পরিবর্তন তো হয়েছে, ইন্টারেস্টিং ফেজ হচ্ছে এখানে এই প্রমাণ। এই প্রমাণটা কি জানো? 42 বছর আমার কংগ্রেস জীবন, আমি এখানে। সজল দীর্ঘ সময়ের রাজনীতি, ওরও প্রায় 32 থেকে 33 বছর, কৌশিক তারও প্রায় তাই। আমরা কিন্তু সময়ের সাথে সাথে একটা বিরোধী গোষ্ঠীতে অন্তর্ভুক্ত। বোঝবার চেষ্টা করো এখানেই স্টেটমেন্টটা, আমরা যে তর্কটা করছি সেই তর্কটা কিন্তু এখানেই সমাপ্তি হয়ে যায়। আমি এখানে বলি, আমার সময় খুব সংক্ষিপ্ত, প্লিজ চন্দনদা। সম্বিত ঠিক এই জায়গাতেই চন্দনদার এই কথার প্রসঙ্গ ধরেই তোমার কাছে খুব সংক্ষেপে এক লাইনে জানতে চাইবো, পার্লামেন্টে দাঁড়িয়ে নির্মলা সীতারামনের মতো নেত্রীর, অর্থমন্ত্রীর এই বক্তব্য বিশেষ কোনো ইঙ্গিত বহ কি? না ছিল তো আমার সেটা মনে হয় না। যেটা মূল বিষয় হয়তো সেটা হচ্ছে যে এই শ্বেতপত্র তিনি প্রকাশ করবেন বলছেন, এবং কেন্দ্রের বঞ্চনার কথা যেটা উঠে আসছে সেইটা বোধহয় মূল বিষয়, যে সেইটার কোনো সমাধান হবে কিনা, যেটা নিয়ে খুব মানে ঠিক সঠিকভাবেই তৃণমূল তাদের বক্তব্য রেখেছে। আজকেও তারা আপ্লুত হয়ে যায়নি এই নির্মলা সীতারামনের যে প্রশংসাসূচক লাইনটিতে। কৌশিক বাবু খুব সংক্ষেপে, জাস্ট এক লাইনে, প্রত্যেকের বক্তব্যে আমি আটকেছি। হ্যাঁ, এটা একদমই ঠিক যে আমরা একেবারেই আপ্লুত হয়ে যাইনি। আমরা আমাদের পাওনা 1,71,000 কোটি টাকাটা চাইছি, 1,71,000 কোটি টাকাটা আমরা চাইছি। আপনি যতই সজল ঘোরানোর চেষ্টা করুন, 1,71,000 কোটি টাকাটা ফেরত দিন, 1,71,000 কোটি টাকাটা ফেরত দিন। কতকার হিসেব দিন, কতকার হিসেব দিন। আজকে এই কাগজটা দেখুন, প্রসঙ্গ এবং যেটা নিয়ে কিন্তু
নির্মলা সীতারামনকে বারবার প্রশ্ন করা এবং তার বক্তব্যের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের নাম পরপর চলে আসে সেই জায়গায় দাঁড়িয়ে এরপর রাজনৈতিক সমীকরণ কোথায় বা যায় সেদিকে অবশ্যই যেমন আমাদের নজর থাকবে। জনগণমনতে একটা ছোট্ট বিরতি নিয়ে এরপর যে আলোচনায় ফেরত আসবো, অধীর চৌধুরীকে প্রাক্তন বলে সম্বোধন এআইসিসির পর্যবেক্ষকের, এই নিয়ে আলোচনায় ফেরত আসবো একটা বিরতির পর। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। আর এবারে আমরা যেদিকে নজর রাখবো, অধীর চৌধুরীকে প্রাক্তন বলে সম্বোধন করেছেন ইতিমধ্যে এআইসিসির পর্যবেক্ষক এবং তা নিয়ে অধীর চৌধুরী স্বয়ং গতকাল ঠিক কি বলেছেন শোনাবো। আমি নিজে হেরেছিলাম, সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না। এই গুলাম মির্সে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা। আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন। এটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কাটসির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে। ওকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে। আমি যখন প্রথম কংগ্রেস পার্টির হয়ে ভোটে দাঁড়াই তখন আমি কংগ্রেসের সদস্যও ছিলাম না। আসবো এ নিয়ে আলোচনায়। প্রথমেই সজলদার কাছে আসবো। সজলদা, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে আপনি নাকি ইতিমধ্যেই আহ্বান জানাচ্ছেন। না না, এটা আপনাদের ওই নির্মলা সীতারামন ম্যাডামের প্রশংসার মতন ব্যাপার। আমি সে অর্থে কিছু বলিনি। আহ্বান জানানোর মতন বড় নেতা এখনো আমি হতে পারিনি। আমরা অনেক জুনিয়র লেভেল। আমি যেটা বলেছিলাম যে অধীরদার মতন মানুষ তিনি তৃণমূলের দালালি করতে পারবেন না, এবং তৃণমূলের দালালি না করতে পারলে কংগ্রেসে থাকা যাবে না। তো অধীরদাকে প্রাক্তন বলেছিল বলে আমি বলেছিলাম যে এখন প্রাক্তন খুব হিট ব্যাপার, তো সেক্ষেত্রে এই গানটা শোনাই যেতে পারে। অধীরদা শুনতেই পারেন যে তুমি অন্য কারোর সঙ্গে বাঁধঘর, হ্যাঁ, বেদঘরটাকে বাঁধঘর করে দিয়েছিলাম। এখন উনি কোথায় ঘর বাঁধবেন কি বাঁধবেন না সেটা ওনার বিষয়। উনি অনেক সিনিয়র রাজনীতিবিদ, আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। ওনার বাম বিরোধিতা এবং ওনার মানে সেখান থেকেই তাকে ভালো লাগতো। তারপর বর্তমানে তৃণমূল বিরোধিতা, সেটা তাকেও আমি প্রণাম জানাই, কুর্নিশ জানাই। কিন্তু এই কংগ্রেস ইন্দিরা গান্ধীর কংগ্রেস নয়। এই কংগ্রেসে থেকে এখানে মমতাদির বিরোধিতা করবেন, হ্যাঁ, আর দিল্লি আপনাকে মাথায় করে রাখবে, এটা অধীরদা আগেও বুঝতেন, এখন আরও বুঝেছেন, ভালো হাড়ে হাড়ে বুঝেছেন বলা যায়। তো আমার মনে হয় সেক্ষেত্রে অধীরদারও ভাবা উচিত। আর অধীরদার মতন মানুষ, হ্যাঁ, তারা যদি তৃণমূলের বিরোধিতায় রাস্তায় নামেন তাহলে ভালোই লাগবে। আমাদের পাশে যদি থাকতে পারে আরও ভালো লাগবে, সেটা দল ঠিক করবে। আমি বলার কি। সজলদা, কোনো কথাবার্তা হয়েছে নাকি অধীর চৌধুরী? আমি বলার কি, আরে আপনি তো না এমনি ফোনে কথা, আরে আমি সামান্য প্যানেলিস্ট, আমি সামান্য প্যানেলিস্ট, ওনারা কোথায়? হ্যাঁ, এই দুটোর তুলনা হয় না। যদি কথা হয়, আর দেখুন অধীরদাকে আজকে প্রাক্তন বলেছে বলে কালকেই অধীরদা অন্য কোথাও ঘর বেঁধে নেবে, এই কথাটাও কি এইভাবে ভাবা যায়? ইট উইল টেক টাইম, দেখা যাক। তবে রাজনীতিতে নাথিং ইজ ইম্পসিবল, কোনোটাই অসম্ভব কিছু নয়। মমতাদি যদি তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারেন, এই সিপিএমের সঙ্গে যদি হাত মেলাতে পারেন, তাহলে অধীরদাই বা কেন ভাবনা চিন্তা করতে পারেন না? এখন সেটা সময় বলবে, অপেক্ষা করুন। রাজনীতি সম্ভাবনার খেলা। চন্দনদা, এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? অধীরদার বক্তব্য আমরা তুলে ধরলাম আর কি, তিনি বলছেন যে একটা তো ইন্টিমেশন দেওয়া হবে, এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো? দেখো, এমন একটা মুহূর্ত যে মুহূর্তে খুব স্বাভাবিক একটা ইমোশনাল মুহূর্ত, এবং এটা ঠিক এইভাবে যদি বিশ্লেষণ করো তাহলে তুমি অন্য দৃষ্টিভঙ্গি দেখতে পাবে। কিন্তু আমি আমি বলে দিচ্ছি অস্থায়ী খুব স্বাভাবিক। এবং মীর যেটা বলেছেন প্রাক্তন, আসলে অধীরদার আপত্তি তো এই জায়গাটাতে। আমি কিন্তু একটু অন্য জায়গাতে তোমাকে বলবো, বহু সভাপতি, সজলও জানে, দীর্ঘ সময় সভাপতির পদে কাউকে রিজাইন করলে বা কাউকে পদত্যাগ করতে বলে এই ধরনের মন্তব্য এসছে। এটা খুব বড় ব্যাপার না। তার থেকেও বড় প্রশ্নটা হচ্ছে, আমার খুব ভালো লাগে পশ্চিমবাংলার বিজেপিকে এত প্রেম সুলভ আচরণ, যে দলে যে আছো, আমার আসো, আমার এসো, আমাকে। এটা সজল না বললেও তো সুকান্ত মজুমদারের আগেও বলেছেন অধীরদা জয়েন করতে পারেন বিজেপিতে। তো
প্রশ্নটা আপনাকে সেখানে বলেনি নয়। বলে আপনার না, এত না, ব্যথা। না, না, আমি বলছি আপনি আমাকে আসুন। আমাকে 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 বল, আমি একদম ইম্পার্সোনেট একটা মানুষ, ওটা বাদ দাও। তো আমি অদিতদার প্রসঙ্গে বলছি, এবং প্রশ্নটা অদিতদাকে ঘিরে। একটা কথা আমি বারবার বলছি, অদিতদা একজন সৈনিক এবং অদিতদার নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আমি আজকেও তোমাকে এখানে দাঁড়িয়ে বলছি, পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা যে বক্তব্য রাখছি, যে লড়াইটা করছি, সে লড়াইটা লড়ছি। আমাদের খুব স্বাভাবিক অর্থে যেভাবে আমরা অদিতদা এবং অদিতদার পারসেপশনে যেভাবে গাইডেড, যেভাবে অদিতদা লিড করছেন, এখানে কোনো কিন্তু নেই। অদিতদার কিছু সেন্টিমেন্টাল কোয়েশ্চেন আছে এবং সেটা এত উঁচু স্তরে আমার পক্ষে কোনো ক্ল্যারিফাই করা সম্ভব না। কিন্তু একটা কথা বলতে পারি, অদিতদা কংগ্রেসের একজন নেতা এবং আগামী দিনে যিনি সভাপতি হবেন, সভাপতি চেঞ্জ হবে, তার প্রতি পূর্ণ রেসপেক্ট আমার মনে হয় মিডিয়ারও রাখা উচিত। এই ধরনের পারসিভড কোনো আলোচনা না করে অদিতদা তার নিজের অভিব্যক্তি জানিয়েছেন। আমাদের মতো লিবারেল পার্টি অভিব্যক্তি জানাতেই পারে। অধীর চৌধুরীর বক্তব্যটাই আমরা তুলে ধরেছিলাম, এবং সেক্ষেত্রে আমরা খালি সজলদাকে প্রশ্ন করেছিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কি, সজলদা তার উত্তর দিয়েছে। চন্দনদা, আমি আপনাকে একটাই প্রশ্ন করতে, আপনি তো প্যানেলিস্ট অফিসিয়াল, আপনি অন্তত বাংলার মানুষকে এটা পরিষ্কার করুন, অধীরদার ব্যাপারেও কথাতেও পরিষ্কার নয় যে অধীরদা প্রাক্তন না অধীরদা বর্তমান। অদিতদা ভবিষ্যৎ কিনা আলোচনা করব না, অদিতদা প্রাক্তন না বর্তমান সেটা। অদিতদা পরিষ্কার করে দিয়েছেন, মল্লিকার্জুন খাড়গেজি আমাদের সভাপতি, সর্বভারতীয় সভাপতি, তিনি যতক্ষণ না বলছেন প্রাক্তন, ততক্ষণ তো প্রাক্তন হওয়ার সম্ভাবনাই নেই, অস্থায়ী তো অবশ্যই। যিনি এসেছেন তিনি অবজারভার, তিনি অবজারভার। যেটা বলছি শোনো, তিনি অবজারভার। মিস ইন্টারপ্রিটেশন কোথাও তো হয়েছে, তাহলে খাড়গেজি নিজেই বলতে পারতেন। অদিতদার এটাই সেন্টিমেন্টাল, আই মিন সেন্টিমেন্টে লেগেছে, অদিতদা তার বক্তব্য রেখেছেন, আমরা সমর্থন জানাই। দিন আগে খাড়গেজি যেভাবে খড়গনি অদিতদার পেছনে লড়াকু সৈনিক, তারপরে আবার মনে হয় আপনার যে উনি আবার ডেকে বলবেন লড়াকু সৈনিক ওই খাড়গেজি বলেছেন। এটা দলের একটা ইন্টারনাল ব্যাপার, আমার মনে হয় না যেটা নিয়ে দুজনের আলোচনাতে। তবে আমার মনে হয় প্রেমপত্রটা তুমি যেভাবে পাঠিয়েছো, এটা বিজেপির পক্ষে সঠিক একটা দিক নিদর্শন। তোমরা এইভাবে প্রেমপত্রগুলো পাঠাও, এবং যারা 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 এই তো এটাই তো প্রেমের একটা প্রেম সুলভ আচরণ। আমার দলে এলে আমার সজলদা দুজনকে একটুখানি কি চান আপনি সেটা তো পরিষ্কার করে। না, বিচ্ছেদ কেন চাইবো? আমি বিচ্ছেদ চাইছি না, দুজনকে একটুখানি থামাচ্ছি, আমরা আলোচনায় আসবো, সম্বিতের কাছে আসবো, কিন্তু তা আসার আগে অধীর চৌধুরীর প্রসঙ্গ নিয়ে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসে দীর্ঘদিন ধরে আছেন। এবার ওনার শেষ দিকের যে নীতিগুলো, সিপিএম এর সঙ্গে যাওয়া, তৃণমূলের অন্ধ কুৎসা করা, বিরোধিতা করা, আমরা তার বিরোধী। কিন্তু কংগ্রেস রাজনীতিতে অধীর চৌধুরী একটা নাম, তো কংগ্রেসেরও ওকে অসম্মান করা উচিত নয়। আর অধীরদাও হয়তো ওয়েট করছেন যে কংগ্রেস কখন এক্সপেল করবেন, তাহলে হয়তো নরেন্দ্র মোদী ওনাকে এত ভালোবাসেন, একটা নতুন ইনিংস হয়তো অধীরদা। তবে যেহেতু আমাদের দলের ব্যাপার না, আমরা এই নিয়ে কোনো মন্তব্য করব না। সম্বিত, নিশ্চয়ই আলোচনা তুমি শুনছিলে, এবং সজল ঘোষ যে বক্তব্য ইতিমধ্যে রেখেছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো প্রসঙ্গে, তিনি সে ব্যাপারেও ক্ল্যারিফাই করে দিয়েছেন। রাজনীতি পরিবর্তনশীল, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে বিশেষ কোনো ইঙ্গিত বহ? না, তার থেকে যেটা বড় শিলাদিত্য, সেটা হচ্ছে অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস হাইকমান্ড যে ব্যবহার করছেন নির্বাচনের সময় থেকে, সেটা খুব দুঃখজনক একজন রাজনীতিকের পক্ষে, যিনি এতদিন ধরে সত্যি মাঠে ঘাটে নেমে লড়াই করছেন। তিনি যে কথা বলেছেন সেটাতে আর অভিমান থেকে বলেছেন যে তাকে প্রাক্তন বলা হয়েছে, অথচ তিনিই তো পদত্যাগটা করেছিলেন। তো পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি হয়নি সেটা তাকে স্পষ্ট করে না জানিয়ে তাকে প্রাক্তন বলা হয়েছে, তা নিয়ে তার অভিমান হয়েছে। এবার তিনি কোথায় যাবেন না যাবেন সেটা অন্য ব্যাপার। তবে সেটা তো খুব ইন্টারেস্টিং হবে যদি তিনি তৃণমূলে নাম লেখান, কারণ 1996-তে মমতা বন্দ্যোপাধ্যায় যে 4 জনের নমিনেশনের বিরোধিতা করেছেন সে বছরের বিধানসভা নির্বাচনের সময়, তাদের মধ্যে 2 জন, সুলতান আহমেদ এবং আমি যদি খুব না ভুল করে থাকি শঙ্কর সিংহ, তারা দুজনেই কিন্তু তৃণমূলে নাম লিখিয়েছিলেন। সুলতান আহমেদ এমপিও হয়েছিলেন, 3 জন। মৃণাল সিংহ রায় তিনি হারিয়ে গেছেন। অধীর চৌধুরী একমাত্র যিনি বিরোধিতায় করে গেছেন তৃণমূল নেত্রীর, এবং এখনো করছেন। তো তিনি যদি সত্যি তৃণমূলে জয়েন করেন সেটা খুব আশ্চর্যজনক হবে, এবং ইতিহাসের একটা ফুল সার্কেল পূরণ হবে, সেটা একটা দিক। দ্বিতীয় যেটা, তিনি যদি বিজেপিতে যান, এবং সেটাই বোধহয়, মানে আমি বলছি না তিনি বিজেপিতে যাবেনই, কিন্তু তার যে মনোভাব, তার যে
একটা বিরোধী মানসিকতা, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে নাম লেখানোটা তার কাছে রাজনৈতিকভাবে একটা কাইন্ড অফ সুইসাইড বলা যেতে পারে, সেটা হতে পারে। কারণ তিনি বিরোধী দলনেতা হিসেবেই রয়ে গেছেন পশ্চিমবঙ্গে, তিনি কংগ্রেসের খুব একটা উন্নতি করতে পারেননি, তিনি মুর্শিদাবাদের নেতা হিসেবে থেকে গেছেন, সেটা আর একটা তার নেগেটিভ পয়েন্ট, যার ফায়দা কংগ্রেস হাইকমান্ড এখন তুলছে। কিন্তু কি হবে, তুমি এটা বললেই প্রথমে শিলাদিত্য, যে রাজনৈতিকভাবে যদি আমরা দেখি যে পলিটিক্স সবসময় ডাইনামিক, তো কখন কি হবে বলা মুশকিল। তবে খুব ইন্টারেস্টিং হবে অধীর চৌধুরী যে পদক্ষেপই নিন না। আসবো কৌশিক বাবুর কাছে আলোচনায়, কিন্তু তার আগে আমরা শুনে নেব কংগ্রেস নেতা ডালু বাবু অর্থাৎ আবু হাসেম খান চৌধুরী, তিনি এই প্রসঙ্গ নিয়ে কি বলেছেন শোনাবো। ঈসা খান চৌধুরীর নাম উঠে আসছে সভাপতি হিসেবে প্রদেশ কংগ্রেসের, কি বলবেন? জানি না আমি ঈসা নাম আসছে কিনা, আর অধীর চৌধুরী বলছে আমি ইস্তফা দেয়নি। ঈশার তো অভিজ্ঞতা নাই, এটা নতুন হলো না, পরিবর্তন মানে লাইফ এক্সপিরিয়েন্সের কথা। কৌশিক বাবু, দেখুন, প্রথমেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে আমি অফিসিয়ালি অন ক্যামেরা একটা কথা বলতে চাই। কিছুক্ষণ আগে আপনারা সংবাদে দেখাচ্ছিলেন যে আমাদেরই দলের একজন বলেছেন যে অধীর চৌধুরীকে স্বাগত। এটা সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত মতামত, এটা তৃণমূল কংগ্রেসের মতামত নয়। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, একটু আটকাই, আমরা এখনো পর্যন্ত দেখাইনি, এবার দেখাবো। জাস্ট আমি আসবো আপনার কাছে। অপূর্ব, আমরা শুনে নেবো যে অপূর্ব সরকার কান্দির বিধায়ক তৃণমূল কংগ্রেসের, তিনি ঠিক কি বলেছেন এর প্রসঙ্গ নিয়ে একবার দেখিয়ে দিই, তারপর আমি বলবো। তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সবগুলো মাথায় রেখেই বলছি, আমরা মুর্শিদাবাদের মানুষ। আসুন, আপনিও আসুন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে, আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি এই মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কৌশিক বাবু, দেখুন, উনি এইমাত্র আপনারা যে বাইকটা চালালেন অপূর্ব সরকার, উনি এটা সম্পূর্ণরূপে ওনার ব্যক্তিগত মতামত। আমি দলের মুখপাত্র, দাঁড়ান বলতে দিন, আমি দলের মুখপাত্র হিসেবে অফিসিয়ালি বলছি, উনি দলের অনুমোদন নিয়ে এই কথা বলেননি, এটা ওনার ব্যক্তিগত মতামত। 2 নম্বর হচ্ছে যে আমাদের তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই একটা স্ট্যান্ড ছিল, যেটা আমরা বহুবার সমস্ত পাবলিক মিটিংয়ে এবং টিভি চ্যানেলেও বলেছি, আমরা মনে করি অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির একজন সবচেয়ে বড় এজেন্ট, এবং এই এজেন্ডাটা, এই কথাটা নিয়ে আমরা বহরমপুর লোকসভা নির্বাচনেও প্রচার করেছিলাম। জনতার আদালতে কি রায় হয়েছে সেটা আপনারা সকলে দেখেছেন। 3 নম্বর এবং ফাইনালি, এবং উনি গোয়া 5 বার জেতার পরে এবার গোহারা নেড়েছেন। 3 নম্বর হচ্ছে কংগ্রেস একটি শতাব্দী প্রাচীন জাতীয় রাজনৈতিক দল। আমি নিশ্চিত কংগ্রেস তার সর্বভারতীয় কংগ্রেস তার পশ্চিমবঙ্গের প্রদেশ নেতৃত্ব কাকে করবেন এই ব্যাপারটা তারা ঠিক সুষ্ঠুভাবে নিজেদের মধ্যে করে নেবেন। এইবার 4 নম্বর হচ্ছে কে কাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠালো না পাঠালো, ওগুলো একেবারেই অপ্রাসঙ্গিক। আমার মনে হয় রাজনীতিতে তার কোনো সিগনিফিকেন্স নেই, অ্যাটলিস্ট ফেসবুক পলিটিক্সের রাজনীতিতে কোনো সিগনিফিকেন্স নেই। আমরা তৃণমূল কংগ্রেস এখনো মনে করি অধীর চৌধুরী বিজেপির দালাল। সজল ঘোষ কোনো ফেসবুক রিকোয়েস্ট পাঠাননি, উনি একটা প্রসঙ্গক্রমে, আমি কারোর নাম করে বলিনি, আমি বলিনি, বক্তব্য সামনে আসছে, উনি পাশে বসে রয়েছেন, একেবারেই বলে দিচ্ছি। দেখুন, প্রথম কথা হচ্ছে নির্বাচনে একটা পরাজয় ঘটেছে, নির্বাচনে আমরা হেরেছি। গোটা আমরা যারা বামপন্থীরা কংগ্রেসের সাথে একত্রিত হয়ে লড়াই করেছিলাম, একটা মাত্র সিট আমরা জিততে পেরেছি, কিন্তু লড়াইটা আমরা হেরেছি। লড়াই করবার পরে আমরা হেরেছি। কিন্তু একটা কথা না বলেই নয়, গোটা নির্বাচন প্রক্রিয়া জুড়ে সামগ্রিকভাবে অধীর রঞ্জন চৌধুরী নিজেও প্রার্থী ছিলেন, কিন্তু তিনি একটা ফাইটার সুলভ মনোভাব থেকেই গোটা জোটটাকে একটা ইতিবাচক দিকে নিয়ে গিয়েছিলেন। এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এটা সত্যিই কংগ্রেসের একদম আভ্যন্তরীণ বিষয়, এবং তাদের দলে নিশ্চয়ই সেই গণতন্ত্র আছে বলেই আমাদের বিশ্বাস যে তাদের দলের মধ্যে সেই আলোচনা হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গাতে, যেহেতু আমি গ্রামে থাকি, আমাদের গ্রামে এরকম প্রচুর মানুষকে আমি চিনি, জানেন তো, যাদের বাড়িতে প্রচণ্ড ঝামেলা, প্রচণ্ড অশান্তি, বাড়ির মধ্যে নিজের সংসারের মধ্যে প্রচণ্ড অশান্তি, তিনি আবার অন্যের বাড়িতে যান অশান্তি মেটাবার জন্য। সন্ধেবেলার সিরিয়ালগুলোতে মা শাশুড়িদের মধ্যে, যে শাশুড়ি বৌমাদের মধ্যে যা ঝগড়া হয়, তার চাইতেও বেশি ঝগড়া হয় সকালবেলা, একটা সুন্দর ঝগড়া, ত্রিকোণ প্রেমের মতো। প্রথম ঝগড়ার পার্ট দেখা যায় ইকো পার্ক থেকে দিলীপ ঘোষ, তারপরেরটা পূর্ব মেদিনীপুর থেকে শুভেন্দু অধিকারী, আর তারপরেরটা সুকান্ত মজুমদার। সেই দলের একজন এখানে প্রতিনিধিত্ব করছেন, তিনি এবার কংগ্রেসের মধ্যে কি ঘরোয়া কন্দল আছেন, তাকে অভ্যর্থনা জানানো কি না
জানানো, এ অদ্ভুত রাজনীতি। কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার যে রাজনৈতিক অবস্থান থেকে দাঁড়িয়ে কোনো দলের অভ্যন্তরে মতবিরোধ হতেই পারে, কিন্তু সেখান থেকে কাউকে আহ্বান জানানো বা ফেসবুক রিকোয়েস্ট বা তৃণমূল কংগ্রেসের যা স্ট্যান্ড পয়েন্ট, এক্ষুনি দেখলাম একজন এমএলএ মানে ঘর ভাঙলো না তার আগেই তো কার্যত বাটি হাতে বসে আছে, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। এদিক থেকে মনে পড়ে যায় আমার বিরুদ্ধে লড়াই করেছিল দেবাংশু। আসলে এদের অবস্থা, রাজনৈতিক অবস্থা, বাংলার অবস্থা এই জায়গাতে এদের রাজনৈতিক অবস্থায় গিয়ে দাঁড় করিয়েছে। কিন্তু আবার বলছি, অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবাংলার মাটিতে এই স্ট্যান্ড গ্রহণ করেছিলেন আমাদের সাথে। যতটা পরিমাণ বিজেপির বিরোধিতা, ততটা পরিমাণ এ রাজ্যের বুকে দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেসের বিরোধিতা, এবং সেই স্ট্যান্ড পয়েন্ট ঠিক ছিল বলে আজও আমরা মনে করি। আমরা এই আলোচনায় ফেরত আসবো, খালি সায়নকে একটা প্রসঙ্গ আমার থাকবে বা প্রশ্ন থাকবে আর কি। এই ফাইটার শব্দে আগের বার তোমার যা বক্তব্য উঠে এসেছে নেতিবাচক, এবারে তুমি পজিটিভ অর্থে বলছো, মূলত কি কারণে আমরা জানার চেষ্টা করবো জনগণের মনতে। একটা বিরতির পর চোখ রাখুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত। অধীর চৌধুরী প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম, আর এআইসিসির পর্যবেক্ষক গুলাম मीर তিনি কি বলেছেন শোনাবো। लोकसभा चुनाव के बाद में हमारे वहां के पीसीसी प्रेसिडेंट अधीर रंजन चौधरी जी ने ऑलरेडी पार्टी हाईकमांड को अपना इस्तीफा पेश किया था। ऑलरेडी बंगाल में भी मीटिंग्स हुई, लीडर से इंटरेक्शन हुआ, ऑर्गेनाइज तरीके से कोई 25 एक लोगों को चूज किया गया था, जिनसे 1-to-1 राय वहां के कांग्रेस के बारे में, कैसे हमको 2026 का असेंबली चुनाव भी है उसके लिए पार्टी को कैसे स्ट्रेंथन करना है, तो वो सारी चीजों को लेकर उनसे अपनी अपनी राय पूछी गई। চন্দনদা, অবস্থান কি স্পষ্ট? অবস্থানটা খুবই স্পষ্ট। আমি তোমাকে এর আগেও যেটা বলি, উনি একবারের জন্য যেটা বলেননি, মানে একবারও এই মেনশনটা হয়নি যে অধীর চৌধুরী খুব স্বাভাবিক অর্থে ইস্তফাটা গ্রহণ করেছে এবং মল্লিকার্জুন খার্গে একমাত্র অথরাইজ টু সে যে এটা গ্রহণ করা হলো, অটোমেটিক্যালি প্রাক্তন। কিন্তু এখানে আমি আবারও বলি, একটা মিসকনসেপশন তো এখানে জেনারেট করছি। অধীরদা, আমি আবারও বলছি, অভিমানী, এই অভিমান ব্যক্ত করেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ প্রাক্তন বলবার ক্ষেত্রে যেটা থাকে, যখন রিপ্লেসমেন্ট হয়, রিপ্লেসমেন্ট তো হয়নি, উনি অস্থায়ী, এবং যেদিন ঘোষণা হবে সেদিন প্রাক্তন হবেন। এখন প্রাক্তন বলার মতো অবস্থা নয়। খুব সংক্ষেপে প্রত্যেকের কাছে যাবো। সায়ন, দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা প্রথমেও বলেছি, আমরা এখনও বলছি, কংগ্রেস দলের আভ্যন্তরীণ বিষয়ে তারা কাকে সভাপতি করবে, কাকে সভাপতি না করবে, একটা ইন্টারনাল বিষয়। এই গোটা বিষয়টা শুরু যা হয়েছে, এখানে বিজেপির যিনি প্রতিনিধি আছেন তার যে বাইট দেখলাম, তিনি অন্য কারোর সাথে বাদে ঘর বলাতে এটা একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আবার আমরা বলছি, অধীর চৌধুরীর নিজের বক্তব্য, তার যে বক্তব্য উঠে এসেছে সেটাও আমরা তুলে ধরেছি। আমরা বাড়িতে বাবা মা, স্ত্রী, বোন, দিদি যারা একসাথে থাকি, সংসারের মধ্যে কিছুটা মান অভিমান হলেও হতে পারে, কিন্তু তার মানে এই নয় নিজের বাড়ি ছেড়ে দিয়ে গিয়ে হঠাৎ করে অন্যের বাড়িতে ঢুকে পড়বো। নিজের বাড়িতেই থাকবেন বলে আমার বিশ্বাস। আবারও আমরা বলছি, সাবজেক্ট টু কারেকশন, কংগ্রেস দলের আভ্যন্তরীণ বিষয়, তারা কি করবেন তারা কি না করবেন তাদের বিষয়। কিন্তু আবার অধীর চৌধুরীর স্ট্যান্ড পয়েন্ট ঠিক। প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরীকে প্রাক্তন করে দিয়ে সর্বভারতীয় কংগ্রেস একটি অত্যন্ত সঠিক পদক্ষেপ করেছে বলে তৃণমূল কংগ্রেস মনে করে। তারা বিজেপির এজেন্টকে পশ্চিমবঙ্গের মাটি থেকে সরিয়ে দিয়েছে। আমরা আশা করব নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি হবেন, তিনি ইন্ডিজোটকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা ওরমভাবে করবেন না, এবং প্রকৃত কংগ্রেস কর্মীদের মন বুঝে চলবেন। এমন কোন প্রদেশ কংগ্রেস সভাপতি হবেন না যিনি সিপিএম এর নামাবলিটা গায়ে দিয়ে রাস্তায় আসবেন। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলবেন, এমন সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় চান। কারণ কংগ্রেসটাকে শেষ করতে হবে। অধীর চৌধুরী, আমি এখনো বলি, অধীর চৌধুরী ইজ আ ম্যান অফ প্রিন্সিপাল, এবং সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়াবহত এই অধীর চৌধুরীর নামে বিজেপির এজেন্টের কাজ করছে। আমি একটা কথা বলি, দেখুন, প্রথম কথা হচ্ছে এটা অন্য রাজনৈতিক দলের বিষয়, সেখানে আমার খুব একটা বলার কিছু নেই। যেটা বলেছি সেটা মজার চলে বলেছি। আর এরা বলছে, তৃণমূল বলছে অধীর চৌধুরী হচ্ছে এজেন্ট, আবার অধীর চৌধুরী বলছে যারা কৌশিক বাবুরা হচ্ছে বিজেপির এজেন্ট। হ্যাঁ, এর মধ্যেও আমার পড়ার কোনো দরকার নেই। সন্ধে না হলে এই দলগুলো প্রাসঙ্গিক হয় না। হ্যাঁ, কিন্তু ব্যক্তি অধীর চৌধুরী নিশ্চয়ই রাজনীতিতে প্রাসঙ্গিক, এবং তিনি তৃণমূলের বিরোধিতায় ছিলেন।
আগামী দিনেও সেরমভাবে থাকুন। হ্যাঁ, ওনার পুরনো দল আরএসপি সেখানে ফিরে যাবেন, না উনি বিজেপি করবেন, নাকি উনি কংগ্রেসেই থাকবেন, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা চাইব যে মুর্শিদাবাদে অন্তত মানে তৃণমূল বিরোধী লড়াইটা আর একটু শক্তিশালী হবে যদি অধীরবাবু এই কংগ্রেসের থেকে বেরিয়ে এসে কোনোভাবে সরাসরি তৃণমূলের বিরোধিতায় নামতে পারেন। যদিও বলছিলেন সজলদা যে বক্তব্য এবং তারই সঙ্গে কিন্তু বিশেষ কোনোভাবে তিনি বলেছিলেন ইঙ্গিত সেই জায়গাটা থেকে অবস্থান থেকে সরে এলেও কিন্তু বারবার অন্য এই মাত্র আপনি বলেন সেটা আপনি মজার ছলে বলেছিলেন বলে এই মাত্র আপনি নিজেই উল্লেখ করলেন সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি যেহেতু পরিবর্তনশীল একটা জায়গা থেকেই থাকে, নানান সময় আমরা দেখে থাকি, বর্তমান সময় দাঁড়িয়ে মূলত কোন দিকে মন নেয় পুরো পরিস্থিতি আমাদেরও নজর থাকবে। জনগণমন আজকের মতো এ পর্যন্তই, নিচ্ছে একটা বিরতি, এরপর দেখুন পেজন, শুভদীপ এবং পায়েলের সঙ্গে।